অগ্নি পরীক্ষা দিতে ভারত যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এদিকে তারেক রহমানকে কড়া বার্তা দিল ভারত। হাসিনা কি জিনিস এবার টের পাবে বিএনপি সরকার। দিল্লিতে খলিলের অগ্নি পরীক্ষা, তারেক রহমান সরকারের নিকট দিল্লির একগাদা অস্বস্তিকর প্রশ্ন অপেক্ষা করছে। বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো বড় কূটনৈতিক সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ভারত স্পষ্টভাবেই চাইবে যে আওয়ামী লীগের ওপর কোনো ধরনের আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা যেন বজায় না থাকে এবং দলটিকে রাজনৈতিকভাবে কাজ করার সুযোগ যেন দেওয়া হয়। দিল্লির যুক্তি, একটি বৃহৎ রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র সম্ভব নয়। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে ভারতের পক্ষ থেকে একটা বড় চাপ তৈরি করা হবে। চাপটা এরকম হবে যে বাংলাদেশ যে চাওয়াগুলো ভারতের কাছে চাচ্ছে সেগুলো তখনই পাবে যখন ভারতের যে চাওয়া সেই চাওয়াগুলো বাংলাদেশের সরকার মেনে নেবে। এবং ভারতের চাওয়াগুলোর মধ্যে তাদের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার তো রয়েছে, সাথে আওয়ামী লীগের রাজনীতি, শেখ হাসিনা, এই ব্যাপারটা ভারতের বর্তমান সরকার এবং গোটা ভারতের জন্য একটা বড় ইস্যু। সেই ব্যাপারেও বর্তমান নতুন সরকারের উপরে, বাংলাদেশের নতুন সরকারের উপরে একটা চাপ সৃষ্টি করা হবে। বিএনপির চরিত্র ওই পাড়ার সেই ঝগড়াটে মহিলার মতো, যে দিনের বেলা গালি দেয় আর রাতের বেলা গিয়ে বলে আমাকে একটু লবণ ধার দেওয়া যাবে। এটাই বিএনপির চরিত্র। বিএনপি হলো মিথ্যুক আর 2 নম্বরীদের কারখানা। এদের ডিকশনারিতে দেশপ্রেম মানে হলো ক্ষমতায় যাওয়ার জন্য শর্টকাট রাস্তা খুঁজে বের করা। এর জন্য যদি কারো পা চাটতে হয়, গোলামি করতে হয়, তাতেও তাদের কোনো সমস্যা থাকে না। তারেক রহমান এখন দিল্লির পা চাটতেছেন তার গতিটাকে দীর্ঘমেয়াদী করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য, এর বাইরে আর কোনো কিছুই না। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ প্রিয় দর্শক, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে এই ভিডিওতে কথা বলবো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম ইউটার্ন স্পেশালিস্ট জনাব প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে। প্রেমের মরা আসলেও জলে কোনো কারণে ডুবে না। দেশের রাজনৈতিক সার্কাস আপনাদের কেমন লাগছে? আশা করি প্রত্যেকেই কমেন্ট বক্সে এসে এই রাজনৈতিক সার্কাস সম্পর্কে 2 লাইন মন্তব্য করে যাবেন। হঠাৎ করে নির্বাচনের এতদিন পর এসে বিএনপির যে দিল্লির প্রতি প্রেম সেটা ফুটে উঠেছে। যে দলটা এতদিন সকালে ঘুম থেকে ওঠার পর ভারতের 14 গোষ্ঠী উদ্ধার না করলে তাদের পেটের ভাত হজম করতে পারতো না, যারা ভারতীয় শাড়ি পরিয়ে ভাব নিয়েছিল, সেই বিএনপি এখন দিল্লির দরবারে এমন ভাবে সিজদায় পড়তেছে, তাদের চেনাটাই অনেকটা মুশকিল হয়ে গেছে। চিনতে পারতেছি না, বিশ্বাস করেন। তারেক রহমানের সেই বিখ্যাত ডায়লগের কথা আপনাদের মনে আছে? ওই দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। অসংখ্য বার এই স্লোগান তারেক রহমান বিদেশে বসে ভিডিও কলে দিয়েছে, মনে আছে? এই স্লোগান শুনতে শুনতে একটা সময় কানে পচন ধরে গিয়েছিল বাঙালির। এখন পিন্ডির যে বর্তমান অবস্থা, যেই জঘন্য অবস্থা, তাদের পেটে, তাদের কপালে একটা রুটিও জুটে না। তাই তারেক রহমান বুঝে গিয়েছেন এই পিন্ডি চিবিয়ে আর কোনো লাভ নাই, এখন দিল্লির লাড্ডু ছাড়া আর কোনো গতি নাই। যার কারণে এখন দিল্লির লাড্ডু খাওয়ার জন্য দিল্লির পায়ে বারবার সালাম করতেছেন। যে দিল্লিকে গালি দিয়ে সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলা করলেন, সেই দিল্লির হাই কমিশনারের সাথে দাঁত কেলিয়ে ছবি তোলা হচ্ছে, তুলতেছেন জনাব তারেক রহমান। এটা কি রাজনীতি নাকি সস্তা কোনো সিনেমার ভিলেনের ভোল পাল্টানোর চিত্র? আপনাদের মনে আছে সালাউদ্দিন আহমেদ, যাকে আমরা শিলং নামে চিনি, যিনি নিখোঁজ হয়ে সোজা গিয়ে উঠলেন ভারতের শিলংয়ের একটি পাহাড়ে। তখন তার দলের নেতারা বারবার বলেছিল আওয়ামী লীগ দিল্লির দালাল, কিন্তু আপনি উদ্ধার হলেন ভারতের পাহাড়ে আর দালালি করলো আওয়ামী লীগ। এইটা কোন ধরনের যুক্তি ভাই? শিলং সালাউদ্দিন সাহেব, আওয়ামী লীগ যদি দিল্লির দালাল হয় তবে আপনি কি ভারতের জামায়াদর খেতে পাহাড় ভ্রমণে গিয়েছিলেন? আপনাদের দলের সব বড় বড় নেতার অসুখ হলে ভারতে যায়, বাচ্চা হলে ভারতে যায়, প্রেগনেন্ট হলে ভারতে যায়, অ্যাবর্শন করাতে ভারতে যায়, আর মাইক্রোফোন হাতে পেলে আপনাদের ভারত বিরোধী বক্তব্য, ভারত আমাদের শত্রু, এই যে 2 নাম্বারই, এর থেকে বড় 2 নাম্বারে মিথ্যা কথা মহাবিশ্বে আর একটা আছে? কেউ বলতে পারবেন? আর আমাদের রিজভী সাহেব, তার কথা তো না বললেই নয়। নয়াপল্টনের সামনে দাঁড়িয়ে যখন তিনি ভারতীয় শাড়ি পুরাই দিলেন, বয়কট ইন্ডিয়ার ডাক দিলেন, তখন দেশের মানুষ ভেবেছিল আরে বিএনপি এবার বুঝি সত্যি সত্যি লাঠি হাতে সীমান্তে গিয়ে দাঁড়িয়ে যাবে, 7 সিস্টার্স আলাদা করবে, উলফার সাথে যোগ সাজস ঘটিয়ে 7 সিস্টার্সকে আলাদা করে পশ্চিমবঙ্গ এবং 7 সিস্টার্স মিলিয়ে বাংলাদেশ বিশাল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, পাকিস্তানের স্বার্থ উদ্ধার করবে। কিন্তু
সেই আগুনের ধোঁয়া শেষ হতে না হতেই দেখা গেল তারেক রহমান লন্ডনে বসে দিল্লির সাথে গোপন বাসর সাজানোর পরিকল্পনা ফন্দি এঁটে বাংলাদেশে ফিরেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। রিজভী ভাই শাড়ি পরিয়েছেন শুধুমাত্র তার পাবলিসিটির জন্য, আর তারেক রহমান এখন দিল্লির পা চাটতেছেন তার গদিটাকে দীর্ঘমেয়াদী করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য। এর বাইরে আর কোনো কিছুই না। এখন আসেন আসল তর্কে। দেশের একদল তথাকথিত বুদ্ধিজীবী যারা সারাদিন চিল্লাইতো না আওয়ামী লীগ দেশটা ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, ভাইরে আওয়ামী লীগ যদি দালালি করে তবে তারা সেটা বুক ফুলিয়ে করে, কূটনৈতিক সম্পর্কের দোহাই দিয়ে করে। কিন্তু বিএনপির দালালি তো পরকীয়া প্রেমের মতো। আমরা দেখতে পাচ্ছি জনগণকে দেখাবে আমরা ভারত বিরোধী, আর অন্ধকারে গিয়ে দিল্লির পা চাটবে, জুতা চাটবে, চেটে পুটে একদম পরিষ্কার করে দেবে, আর বলবে দাদা একটা বার সিটে বসাইয়া দেন, যা বলবেন আমরা তাই করব, আপনাদের গোলাম হয়ে থাকবো। এই যে দ্বিচারিতা, এই যে 2 নম্বরী চরিত্র, এটা কি কোনো রাজনৈতিক দলের পরিচয় হতে পারে? আওয়ামী লীগ ভারতের সাথে সম্পর্ক রাখে, সেটা ওপেন সিক্রেট, তারা অন্তত লুকো ছাপা করে না। কিন্তু বিএনপির চরিত্র ওই পাড়ার সেই ঝগড়াটে মহিলার মতো, যে দিনের বেলা গালি দেয় আর রাতের বেলা গিয়ে বলে আমাকে একটু লবণ ধার দেওয়া যাবে, এটাই বিএনপির চরিত্র। বিএনপি হইল মিথ্যুক আর 2 নম্বরীদের কারখানা। এদের ডিকশনারিতে দেশপ্রেম মানে হলো ক্ষমতায় যাওয়ার জন্য শর্টকাট রাস্তা খুঁজে বের করা। এর জন্য যদি কারো পা চাটতে হয়, গোলামি করতে হয়, তাতেও তাদের কোনো সমস্যা থাকে না। স্ক্রিনের ছবিটার দিকে তাকান, কি চমৎকার হাসি। যে তারেক রহমান এক সময় ভারতের নাম শুনলে চোখ রাঙাতেন, সেই তারেক রহমান এখন দিল্লির সহায়তায় দীর্ঘমেয়াদে গদিতে থাকার জন্য চামচামি করতেছেন। এখন আর তিস্তা চুক্তির কথা মনে পড়ে না, এখন আর সীমান্তে ফেলানি হত্যার বিচার চান না, এখন শুধু চাই দিল্লির একটুখানি দয়া। একেই বলে রাজনীতির নামে চরম মাত্রায় ভণ্ডামি, আর জনাব তারেক রহমান হচ্ছে এই ভণ্ডামির জনক, ভণ্ড তারেক রহমান। বিএনপি প্রমাণ কইরা দিল তাদের কাছে যে আদর্শ বলে কোনো কিছু নাই, তাদের কাছে নীতি মানে হলো যেই লাও সেই কদু, দিল্লি শুধু আমাদের মুখের মধু, তাই তো? আচ্ছা, হাসনাত সার্জিসরা কি এখন বোবা হয়ে গেছে? কিরে হাসনাত আব্দুল্লাহ, কিরে সার্জিস, গলা কি বৈশা গেছে? এখন কি আর স্লোগান বের হয় না, ওই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা? মৌলবাদী জঙ্গিরা যখন ভারতের বিরুদ্ধে কথা বলে তখন তোমাদের একদম ফেটে যায়, তোমরা রাজপথ গরম করে ফেলো। এখন যখন তোমাদের বড় ভাই প্রধানমন্ত্রী দিল্লির পদতলে লুটিয়ে পড়েছে, তখন তোমাদের বিপ্লব থাকে না, এখন আর নাই, এখন আর বিপ্লবী চেতনা নাই, সবকিছু ড্রয়িং রুমে চলে গেছে, তাই তো? আওয়ামী লীগ দালালি করলে তোমরা বলো দেশদ্রোহী, আর বিএনপি দালালি করলে তোমরা বলো কূটনৈতিক সাফল্য। এই ভণ্ডামিটা কি বাংলাদেশের মানুষ বুঝে না? কি ভেবেছো বুঝে না? বুঝে। শেষে শুধু একটা কথাই বলবো, বিএনপি কোনো রাজনৈতিক দল না, এটা একটা ভণ্ডামির খোয়ার, একটা কোম্পানি, যারা ক্ষমতার জন্য নিজেদের চামড়া বদলাতে পারে, যারা সকালে পিন্ডি আর বিকেলে দিল্লির কদম বুচি করতে পারে, তাদের মুখে দেশপ্রেমের কথা কোনোভাবেই মানায় না। দালালি সবাই করে, কিন্তু বিএনপি যেটা করে সেটা হলো জাত ভণ্ডামি। দিল্লির লাড্ডু খাওয়ার জন্য আপনারা যে লাইন ধরেছেন, তাতে আপনাদের ভারত বিরোধী মুখোশটা এখন নর্দমায় পড়ে গেছে জনাব 10% তারেক রহমান। বাংলাদেশের মানুষ এখন বুঝে গিয়েছে বিএনপির চরিত্র বলে কোনো শব্দ নাই। বিএনপি আপাদমস্তক একটা ভণ্ডদের সংগঠন, একটা 2 নম্বরদের সংগঠন, একটা ক্লাব। এটা কোনো আদর্শিক রাজনৈতিক দল না। ধীরে ধীরে আরো বিস্তর আকারে, ব্যাপক আকারে বাংলাদেশের মানুষ বুঝতে পারবে বিএনপি কতটা ভণ্ড এবং মুখোশধারী। দিল্লি না ঢাকা স্লোগানটা যত দ্রুত সম্ভব বাংলাদেশে আমরা আবারও দেখতে চাই। দিল্লির প্রতি আহ্বান থাকবে, বিএনপি হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা সাপ, এই সাপকে বিশ্বাস করবেন তো ফের ছবল খাবেন। আরেকটা কথা বলে নিই, উলফার শীর্ষ পর্যায়ের একজন নেতা এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে। আমি ডিটেল এখনো হাতে পাইনি, পেলে এটা নিয়ে কথা বলার চেষ্টা করবো। গত 1.5 বছরের টানাপোড়েন কাটিয়ে বাংলাদেশ ফার্স্ট নীতিতে দিল্লির সঙ্গে একটি উইন উইন বা পারস্পরিক লাভজনক সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করতে চাইছে বর্তমান তারেক রহমান সরকার। এটি একটি বিশাল ভূ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। আজকের এই সফরের ফলাফলের ওপর নির্ভর করছে আগামী কয়েক বছর দক্ষিণ এশিয়ার রাজনীতির গতিপথ কোন দিকে মোড় নেবে। এসব দাবিগুলো মূলত উঠবে বাংলাদেশের পক্ষ থেকে, কিন্তু এর বাইরে ভারতের কিছু বিশেষ দাবি আছে বাংলাদেশের কাছে। কারণ কূটনীতিতে কোনো পক্ষই শুধু দাবি নিয়ে আসে না, বরং গিভ অ্যান্ড টেক বা দেয়া নেওয়ার মাধ্যমেই সমীকরণ মেলানো হয়। 7 এপ্রিল 2026-এর এই হাই ভোল্টেজ বৈঠকে ভারত যে বিষয়গুলোতে ঢাকাকে কড়া চাপে রাখবে বা জোরালো দাবি জানাবে, সেগুলো মোটামুটি এরকম রাজনৈতিক অন্তর্ভুক্তিকরণ ও আওয়ামী লীগের ভবিষ্যৎ। এ বিষয়ে নয়াদিল্লি মনে করে বাংলাদেশে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য একটি ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রয়োজন। ভারত স্পষ্টভাবেই চাইবে যে আওয়ামী লীগের ওপর কোনো ধরনের আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা যেন বজায় না থাকে এবং দলটিকে রাজনৈতিকভাবে কাজ করার সুযোগ যেন দেওয়া হয়। দিল্লির যুক্তি, একটি বৃহৎ রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র সম্ভব নয়। যদি আওয়ামী লীগকে নির্বাচন বা রাজনীতির বাইরে রাখা হয়, তবে ভারত এটিকে একদলীয় শাসন বা বিএনপির ক্ষেত্রে বিএনপি শাসন হিসেবে চিত্রিত করতে পারে, যা আন্তর্জাতিক মহলে ঢাকার ভাবমূর্তিতে প্রভাব ফেলবে। এরপর আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে ভারতের আপত্তি। শেখ হাসিনার আমলের
মন্ত্রী আমলাদের এবং শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনারও যে বিচার বর্তমান ট্রাইব্যুনালে চলেছে ও চলছে তা নিয়ে ভারতের রীতিমতো আপত্তি রয়েছে। ভারত ইতিপূর্বে ধারাবাহিকভাবে বলেছে যে শেখ হাসিনার বিচার কোনো অপরাধিক মামলার বিচার নয়, এই বিচার একান্ত রাজনৈতিক এবং ট্রাইব্যুনাল গঠনের ব্যাপারটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন সংক্রান্ত আইনি পদ্ধতির সম্পূর্ণ বিরোধী। ঢাকার আইসিটির বিচার অস্বচ্ছ, তাই গ্রহণযোগ্য নয়। ভারত চাইবে এই বিচার প্রক্রিয়া যেন স্বচ্ছ হয় এবং এটিকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার যেন না করা হয়। বিশেষ করে শেখ হাসিনাকে এই ট্রাইব্যুনালের মাধ্যমে দণ্ডিত করার যে কোনো প্রচেষ্টাকে ভারত তার দীর্ঘমেয়াদী মিত্রের অবমাননা হিসেবে দেখে এবং তাকে ফেরত দেবে না। সুতরাং দুদেশের মধ্যে স্বাক্ষরিত বন্দি বিনিময় চুক্তি এই ক্ষেত্রে মানবে না ভারত, সেটা পরিষ্কার বুঝিয়ে দেবে। তৃতীয়ত, ট্রানজিট ও কানেক্টিভিটি সংক্রান্ত বন্ধ প্রকল্পগুলো পুনরায় চালু করা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকারের সময় ভারতের অনেক ট্রানজিট সুবিধার তার পরিকাঠামো যেমন আখাউড়া আগরতলা রেল সংযোগের মতো প্রকল্পগুলো ইত্যাদি আরও অনেক প্রকল্প থমকে গিয়েছিল। চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পণ্য পরিবহনের সুবিধা কোনো বাধা ছাড়াই পুনরায় চালু করতে হবে, এটা ভারতের দাবি থাকবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধের জটিলতা কাটানো এবং ভারতীয় লাইন অফ ক্রেডিট এলওসির অধীনে থাকা প্রকল্পগুলো দ্রুত শেষ করার জন্য ভারত চাপ দেবে। এরপরে নিরাপত্তা ও অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট দমন করার ব্যাপারেও বাংলাদেশ সরকারকে চাপ দেবে ভারত। সম্প্রতি দেখা গেছে আবার অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট ওখানে দাঁড়া বেঁধে উঠছে এবং মৌলবাদী শক্তিরা তারা পায়ের তলায় আবার জমি খুঁজে পাচ্ছে। বিএনপি সরকারের সময় ভারতের প্রধান উদ্বেগ থাকে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর নিরাপদ আশ্রয় নিয়ে। সেই চট্টগ্রামের অস্ত্র পাচার, 10 ট্রাক অস্ত্র পাচারের ঘটনা, সেটাও কিন্তু বিএনপি জামাতের আমলে হয়েছিল। এবার জামাত নেই, কিন্তু বিএনপির সাথে জামাতের একটা ভেতরের আলোচনা কিন্তু চলছে নানাভাবে, সে খবর আছে ভারতের কাছে। যে এই ব্যাপারে জিরো টলারেন্স নীতি ভারত দাবি করবে যে বাংলাদেশের মাটি ব্যবহার করে যেন কোনো ভারত বিরোধী সশস্ত্র গোষ্ঠী সক্রিয় হতে না পারে। যদি সেটা সক্রিয় হয়, ভারত কিন্তু জিরো টলারেন্স নীতি এখানে চালু করবে। এরপরে আছে সংখ্যালঘু সুরক্ষা। গত 1.5 বছরে বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর সংখ্যালঘুদের ওপর যে হামলার ঘটনায় ভারত প্রথম থেকেই সোচ্চার, সেগুলোকে পাশ কাটিয়ে মোহাম্মদ ইউনূসের সরকার বারবার বলে গেছে এটা রাজনৈতিক কাণ্ড, এর পেছনে ধর্মীয় ব্যাপার নয়। ভারত সেটা মানেনি, কারণ ওখানে যদি হিন্দুদের ওপর অত্যাচার শুরু হয় তাহলে 1.5 থেকে 2 কোটির মতো হিন্দু তারা ভারতবর্ষে আবার ভারতে চলে আসতে পারে, যেটা এর আগে যে কোনো গোলমালের সময় হিন্দুরা দলে দলে ভারতে এসছে, সেরকম ঘটনা হতে পারে। ভারত চায় না যে আবার এটা ঘটুক। সুতরাং এই বৈঠকে এটি হবে দিল্লির অন্যতম বড় লিভারেজ বা চাপের জায়গা। এরপরে চীনের ক্রমবর্ধমান প্রভাব রোধ। ভারত চাইবে বাংলাদেশে যেন প্রতিরক্ষা এবং অবকাঠামো খাতে যেমন তিস্তা প্রকল্প বা সাবমেরিন বেস বা বিমানবন্দরের আধুনিকীকরণ ইত্যাদি চীনের উপর অতিরিক্ত নির্ভরশীল যেন বাংলাদেশ না হয়। ডিফেন্স ডিল, সেটা নিয়েও ভারতের বক্তব্য আছে। সম্প্রতি বাংলাদেশে চীনের F-17 ফাইটার জেট কেনার যে গুঞ্জন উঠেছে পাকিস্তানের মাধ্যমে, তা নিয়ে দিল্লি নিশ্চিতভাবেই তাদের উদ্বেগের কথা জানাবে। ভূ রাজনৈতিক সারসংক্ষেপে একটাই কথা তাহলে, এই আজকের বৈঠকে খলিলুর রহমান এবং ভারতীয় মন্ত্রীদের যে তাদের এনএসএর যে বৈঠক, সেখানে বলা যায় সারসংক্ষেপে যে এটি একটি জটিল দাবার চাল। ক্যালকাটা ডায়ালগসের বিশ্লেষণী ভাষায় আমি বলবো, ভারত এখন আর শুধু দাতা নয়, বরং একজন কঠোর দর কষাকষি করা মানুষ, দর কষাকষি করা দেশ। যেমন দেবে এক হাতে আর এক হাতে নেবে, গিভ অ্যান্ড টেক, দেয়া নেয়ার এই রাজনীতি হচ্ছে এখন ভারতের কাছে ভারতের দাবি। এবং সেইখানটায় এখন এই জন্যেই ভারত যা কিছু করবে আজকের বৈঠকে ডক্টর খলিলুর রহমানকে একদিকে যেমন ভারতের থেকে গম জ্বালানি নিশ্চিত করতে হবে, অন্যদিকে দিল্লির এই কঠিন দাবিগুলো সামাল দেওয়ার জন্যে একটি মিডল গ্রাউন্ড বা মাঝপথ খুঁজে বের করতে হবে। এবং তারেক রহমানের সাথে গতকাল দেখা করেছেন ভারতের ঢাকাস্থিত রাষ্ট্রদূত, তিনিও কিন্তু পরিষ্কারভাবে এগুলো বলে এসেছেন আগে থেকে, যাতে এই বিষয়গুলো নিয়ে ভারতের সাথে আলোচনা আজকে সফল হতে পারে তার জন্যে। দিল্লির সাউথ ব্লকে তাই আজ স্রেফ চা চক্র নয়, বরং কঠিন এক মনস্তাত্ত্বিক যুদ্ধ চলবে। আপনার প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বর্তমান বিএনপি সরকারকে দিল্লির রাজনৈতিক এই দাবিগুলো মেনে নেবে, নাকি তারা আওয়ামী লীগের বিরোধিতার নাম করে আওয়ামী লীগকে অপান্তেয় করে রাখার এই প্রচেষ্টা চালিয়ে যাবে, শেখ হাসিনাকে দেশে ফিরতে না দেওয়ার ব্যাপারে চালিয়ে যাবে, তাদের যেভাবে জামাতের সাথে এনসিপির সাথে আঁতাত করে এই যে অধ্যাদেশগুলোকে নিয়ে আসা হচ্ছে সংসদে, সেইটা যাতে না হয় তার জন্য ভারতও কিন্তু এবার ভালোভাবেই লাগবে। এটা বাংলাদেশের মাথায় ভারত আজকে ভালো করে গতকালই দিয়ে এসছেন ভারতের রাষ্ট্রদূত, আজকেও ডক্টর খলিলুর রহমানকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে পুরো ব্যাপারগুলো।
একই বিমানে মরিশাস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং জয়শঙ্কর। অর্থাৎ এই সফর শেষে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মরিশাস যাবেন এবং জয়শঙ্করের সঙ্গে একই বিমানে চেপে তারা যাবেন। এই রিপোর্টে আরও অনেক ব্যাপার রয়েছে, রাজনৈতিক ব্যাপারে আলোচনা হবে এবং এই বৈঠকে ওসমান হাদির মৃত্যুদণ্ডের সঙ্গে জড়িত গ্রেপ্তারকৃত যে 2 আসামি তাদেরকে ফেরত চাইবেন পররাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে ভারতের পক্ষ থেকে একটা বড় চাপ তৈরি করা হবে। চাপটা এরকম হবে যে বাংলাদেশ যে চাওয়াগুলো ভারতের কাছে চাচ্ছে সেগুলো তখনই পাবে যখন ভারতের যে চাওয়া সেই চাওয়াগুলো বাংলাদেশের সরকার মেনে নেবে। এবং ভারতের চাওয়াগুলোর মধ্যে তাদের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার তো রয়েছে, সাথে আওয়ামী লীগের রাজনীতি, শেখ হাসিনা, এই ব্যাপারটা ভারতের বর্তমান সরকার এবং গোটা ভারতের জন্য একটা বড় ইস্যু। সেই ব্যাপারেও বর্তমান নতুন সরকারের উপরে, বাংলাদেশের নতুন সরকারের উপরে একটা চাপ সৃষ্টি করা হবে। বিএনপি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ সেটা সংসদে পাশ করে, আইন করে, সেখানে সাজার ব্যবস্থা করে আওয়ামী লীগকে আরও অনেক দিন নির্বাসিত রাখা এবং নিষেধাজ্ঞার মধ্যে রাখার যে কথাবার্তা শোনা যাচ্ছে, সেই ব্যাপার থেকে সরকার যেন সরে আসে, সেই ব্যাপারে ভারতের পক্ষ থেকে একটা বড় চাপ দেওয়া হবে। ধারণা করা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের ওপরে অনেক কিছু নির্ভর করছে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ। আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটা পররাষ্ট্রমন্ত্রীর এই 3 দিনের সফরের মধ্যেই নির্ধারিত হবে, এটা নিশ্চিত। এবং 12 তারিখের মধ্যে প্রফেসর ইউনূসের অধ্যাদেশগুলো যেগুলো পাশ না হলে অটোমেটিকলি বাতিল হয়ে যাবে, সেই ক্ষেত্রে যদি বিএনপি সরকার সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ পাশ করতেও চায়, তবুও তারা নির্বাহী আদেশে, প্রফেসর ইউনূসের যে নির্বাহী আদেশ, সেই নির্বাহী আদেশ তুলে নিতে পারে আওয়ামী লীগের রাজনীতির নিষেধাজ্ঞার উপরে। সেই আলোচনাগুলো চতুর্দিকে আলোচিত হচ্ছে। এবং ভারত সফর এমন একটা মুহূর্তে আমাদের পররাষ্ট্রমন্ত্রী করছেন যে মুহূর্ত থেকে সংসদের প্রথম 1 মাস পূর্তি হতে মাত্র 5 দিন বাকি। অর্থাৎ সফর শুরু আজকে থেকে মাত্র 5 দিনের মধ্যে এই ঘটনাগুলো হয় বাস্তবায়িত করতে হবে, না হলে বাতিল করতে হবে। আওয়ামী লীগের রাজনীতি, বাংলাদেশ ভারত সম্পর্ক সব কিছুই এই সফরে নির্ধারিত হবে। এবং সফরে যদি কি বলবো, যে অনেক কিছু মীমাংসিত ব্যাপার না হয়ে থাকে, ওই যে দীর্ঘ বিমান যাত্রা, সেই বিমানযাত্রায় এস জয়শঙ্কর এবং ডক্টর খলিলের মধ্যে আরও আলাপ হবে এবং সেই আলাপে ভারত বাংলাদেশ সম্পর্কের বরফ গলতে শুরু করবে, এরকমটাই আমরা ধারণা করছি এবং বিভিন্ন সূত্র থেকে সেরকম খবরই আসছে। এরই মাঝে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা থেকে সরকারের উপরে চাপ প্রয়োগের ঘটনা ঘটেছে। জাতিসংঘের একটা চিঠি সরকারের কাছে এসেছে বলে শোনা যাচ্ছে। লন্ডন ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের চিঠি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ সরকারকে একটা বেকায়দার মধ্যে ফেলেছে। এইরকম পরিস্থিতিতে ভারতের চাপ এবং ভারতের চাপ প্রকারান্তরে আমেরিকারও চাপ হতে পারে, সেরকম একটা প্রেক্ষাপটে বর্তমান সরকার, বিএনপি সরকার আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়। যখন কিনা তাদের বিরোধী দল জামাত এবং এনসিপি মাঠের রাজনীতিতে সরব হচ্ছে এবং আন্দোলনে সরব হচ্ছে সরকার বিরোধী, সেই আন্দোলন মোকাবেলা করার জন্য বিএনপি নিজেদেরকেই যথেষ্ট মনে করছে কিনা সেটা বোঝা যাবে তাদের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।